ভোটাররা এবার যাকে খুশি তাকে ভোট দিতে পারবে, আশা মির্জা ফখরুলের। দেশ পরিচালনায় অনভিজ্ঞ একটি দল কালিমা লিপ্ত করতে চাচ্ছে বিএনপিকে, অভিযোগ মির্জা আব্বাসের। কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। মাদ্রাসা মাঠে স্মরণকালের বৃহত্তম সমাবেশের আশা আয়োজকদের। যাবেন পৈতৃক বাড়ি বগুড়ায়ও, অংশ নেবেন নির্বাচনী প্রচারণা ও জনসভায়। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি জামাত আমিরের। আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে একটি দল, অভিযোগ নাহিদের। নির্বাচনে কারো পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সাথেই কাজ করবে, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার সঠিক ভোট হবে এমন আশা করছে বিএনপি, যেখানে সব ভোটাররা স্বাধীনভাবে যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলা চিলারং ইউনিয়নের মোলানি বাজারে নির্বাচনী প্রচারণার গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি একটি পরীক্ষিত দল, তারা মানুষের জন্য কাজ করে। এই নির্বাচন জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যদি ভোটাররা তাকে নির্বাচিত করেন তাহলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নের জন্য তিনি কাজ করে যাবেন। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে বলেও এ সময় উল্লেখ করেন বিএনপি মহাসচিব। বলেন, নৌকা না থাকলেও এবার প্রতিদ্বন্দ্বী হিসাবে নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীক রয়েছে। আমাদের কিন্তু আপনার একটা প্রতিপক্ষ আছে, নৌকা নাই কিন্তু আরেকটা মার্কা আছে। তো কি মার্কাটা? দাঁড়িপাল্লা। কাকে দেখছেন আপনারা? এখানে এই অঞ্চলে দেখছেন? 91 সালে ছিল, আমরা ছেলেরা দেখে নাই। 91 সালে দাঁড়িপাল্লা ছিল, তখন আপনারা খুব কম ভোট পাইছিল, ঠিক না? আমার কথা হচ্ছে যে আমি আপনাদের পরিচিত, দীর্ঘকাল ধরে আপনাদের সঙ্গে কাজ করে এসেছি, কোনদিন আপনাদেরকে ছেড়ে যায়নি। ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আপনারা যদি আমাকে সমর্থন করেন তাহলে আপনাদের আমি বাকি কাজগুলো করার চেষ্টা করবো। এর আগে আমরা এমপি ইলেকশন করছি 15 বছর আগে, মাঝখানে আমরা ভোট দিতে পারি নাই। এবার একটা সঠিক ভোট হবে বলে আশা করতেছি আমরা, যার ভোট সে দিতে পারবে। যে দলের দেশ পরিচালনার অভিজ্ঞতা নেই তারাই বিএনপিকে কালিমা লিপ্ত করতে চাচ্ছে, এমন অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের। কারো উস্কানিমূলক ফাঁদে পা না দিতে কর্মী সমর্থকদের সতর্ক করে দেন। এদিকে নিজ এলাকা গোপীবাগে প্রচারণা চালান ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তরুণদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। মেজবা রহমানের রিপোর্ট। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বুধবারও রাজধানীতে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন বিএনপি প্রার্থীরা। এলাকার উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতিও তাদের। রাজধানীর মতিঝিলে নির্বাচনী প্রচারণা চালান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা ৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে ভোট চান ধানের শীষে। আমাদের নেতা কর্মীদেরকে অনুরোধ জানাবো, যে কোনো উস্কানির মুখে আপনারা শান্ত থাকবেন, কারণ বিজয় আমাদের দ্বার প্রান্তে ইনশাআল্লাহ। এ সময় প্রতিপক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে মির্জা আব্বাস বলেন, একটি দল অনেক উস্কানিমূলক কথা বলছে, ষড়যন্ত্র করছে, এই ফাঁদে পা দেওয়া যাবে না। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি, বে আদব বে নসিব বা আদব বা নসিব, অর্থাৎ বে আদব সব সময় কপাল খারাপ হয়, আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে। এদিন সকালে পুরান ঢাকার গোপীবাগ সহ আশেপাশের এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচিত হলে স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতিও দেন তিনি। দীর্ঘদিন যাবৎ তারা ভোট দিতে পারেন না এবং একটা বড় সংখ্যক নতুন ভোটাররা যুক্ত হয়েছেন এবং আমাদের এখানে প্রায় 52% নারী ভোটাররা রয়েছেন। তো ওনারা বলছেন যে ওনারা আমাকে ভোট দিবেন, ধানের শীষে ভোট দিয়ে
এই আসনটি জয়যুক্ত করবেন এবং ওনারা ওনাদের সমস্যাগুলো তুলে ধরছেন এবং আমাদের কাছ থেকে প্রতিশ্রুতি চাচ্ছেন আমরা যাতে এই সমস্যাগুলোর সমাধান করি। তার মধ্যে বর্তমানে গ্যাসের সংকটটি 1 নম্বরে রয়েছে। সব জায়গায় আমরা যেখানে যাচ্ছি এই বিষয়ে আমরা কমপ্লেন পাচ্ছি। আমিও আশ্বস্ত করেছি যদি আমি নির্বাচিত হই তাহলে গ্যাসের সংকট আমি নিরসনে কাজ করে যাব এবং অন্যান্য যে নাগরিক সমস্যা রয়েছে জলাবদ্ধতা, যানজট, পরিবেশ দূষণ, বর্জ্য ব্যবস্থা ইত্যাদি এগুলোর বিষয়ে আমরা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি। 12 ফেব্রুয়ারি ভোটেই জনগণ তাদের রায় জানিয়ে দেবে উল্লেখ করে ধানের শীষ জয়যুক্ত হবে বলে আশা প্রকাশ করেন বিএনপি প্রার্থীরা। মেজবা রহমান, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রাম 11 আসনে বিএনপির প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের মানুষের উপর যাদের আস্থা নেই তারাই মবক্রেসি, সহিংসতা ও বিশৃঙ্খলার মাধ্যমে এদেশে রাজনীতি করতে চায়। সকালে নগরীর সল্টগোলা ক্রসিং ও তার আশপাশের এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। আমির খসরু বলেন, একটি গোষ্ঠী প্রথম থেকেই নির্বাচন বানচালে ষড়যন্ত্র করে আসছে, কিন্তু জনগণ নির্বাচনের মধ্যে ঢুকে পড়েছে। দৃশ্যমান রাজনীতি যারা করে না তাদের থেকে দেশের জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। দেশের মানুষ স্থিতিশীলতা চায়, শান্তি ও সহনশীল রাজনীতি চায় বলেও জানান সিনিয়র নেতা। আমরা যখন গণতন্ত্রের পথে চলছি, গণতন্ত্রের বিরোধী একটা শক্তি তো আছে বাংলাদেশে, যারা জনগণের উপর আস্থা নেই, জনগণেরও তাদের উপর আস্থা নাই। সুতরাং তাদের রাজনীতি ভিন্ন পথে চলে। এদের রাজনীতি অনেক সময় দৃশ্যমানও না এবং এদের রাজনীতি হচ্ছে বিভিন্ন ম্যানিপুলেশনের মাধ্যমে, ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিংবা অস্থিরতা সৃষ্টি করার মাধ্যমে, প্রপাগান্ডার মাধ্যমে, মিথ্যাচারের মাধ্যমে, মবক্রেসির মাধ্যমে এই রাজনীতি বাংলাদেশের আগামী দিনের বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তারা সেই রাজনীতি গ্রহণ করবেন। দীর্ঘ 22 বছর পর আগামীকাল রাজশাহীর মাটিতে পা রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনী ডামাডোলের মাঝেই তার সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে কাজ করছে বাড়তি উদ্দীপনা। তাদের প্রত্যাশা, নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য ছাড়াও রাজশাহীর উন্নয়ন নিয়ে কথা বলবেন তারেক রহমান। মাদ্রাসা মাঠের এই সভা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে বলে মনে করছেন সিনিয়র নেতারা। রাজশাহী থেকে পরিতোষ চৌধুরী আদিত্যের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সজল মাহমুদ। রাজশাহী জুড়ে এখন সাজ সাজ রব, মাইকে বাজছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনী বার্তা। নির্বাচনী প্রচার প্রচারণা ছাপিয়ে মহাসমাবেশ সফল করতে নিরলস খাটছেন মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নিয়ম করে সভাস্থলের খবর রাখছেন নেতারা। বৃহস্পতিবার দুপুরে এই মাঠেই ভাষণ দেবেন উত্তরাঞ্চলের সন্তান তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে উচ্ছ্বাসিত নেতাকর্মীরা। প্রিয় নেতাকে স্বাগত জানাতে শেষ হয়েছে সব আয়োজন। পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণার পাশাপাশি দেওয়া হচ্ছে জনসভায় যাওয়ার আমন্ত্রণ। আমার বিশ্বাস দেশনায়ক তারেক রহমান যেদিন 29 তারিখে রাজশাহীতে আসবে, মাদ্রাসা মাঠ সহ গোটা রাজশাহী সিটি জনসমুদ্রে পরিণত হবে। তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশ আবার নতুনভাবে স্বাবলম্বী হবে, গণতন্ত্র ফিরবে, বাংলাদেশের ন্যায় শাসন প্রতিষ্ঠিত হবে। রাজশাহীতে চলমান যে উন্নয়ন, যেটা বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা শুরু করেছিলেন, সেটা ভবিষ্যতে অব্যাহত থাকবে। সভাস্থল সহ পুরো এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। খোলা হয়েছে 2টি অস্থায়ী চিকিৎসা কেন্দ্র। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নানাবিধ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যেই আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এই বিষয়ে কাজ করছে। আমরা তার আগমনের দিনে, অর্থাৎ যেখানে জনসভা হবে, জনসভা স্থল এবং তার আশেপাশে আমাদের পোশাকধারী পুলিশ মোতায়েন থাকবে। এছাড়াও উনি যে জায়গাগুলোতে যাবেন অথবা রেস্ট নেবেন, আমরা সব জায়গাগুলোতে নজরদারি রাখবো। এমার্জেন্সির জন্য আরও কিছু আমাদের মেডিকেল টিমের সদস্য থাকবে, তারা এই পুরা জনসভার আশেপাশেই থাকবে। যদি কোনোভাবে কোনো মানুষ অসুস্থ হয় বা কিছু হয়, তাহলে সেটা আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা করব। নেতারা বলছেন, স্বাধীনতার পর রাজশাহীতে এটি হতে যাচ্ছে স্মরণকালের শ্রেষ্ঠ মহাসমাবেশ। এই রাজশাহী সম্বন্ধে তিনার অনেক অভিজ্ঞতা রয়েছেন। আমার বিশ্বাস নির্বাচনের অবশ্যই জনগণ যে প্রত্যাশা করে, আমাদের বিএনপির পক্ষ থেকে তিনি সেটি গ্রহণ করে এবং ওনার 31 দফায় স্পষ্টভাবে উনি বলেছেন। এবং রাজশাহীকে অবশ্যই এই মহানগরী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে নতুন করে গড়া। আমাদের সকল আশা প্রত্যাশা তাকে ঘিরে। সময় আসলে ইনশাল্লাহ সবকিছু আমরা মিটিংয়ের দিনই বুঝতে পারবো।
রাজশাহীর মাটি বিএনপির ঘাঁটি এই প্রবাদ তারেক রহমানের আগমনে আরও পাকাপোক্ত হবে বলে মত তৃণমূলের নেতাকর্মীদের। পরিতোষ চৌধুরী আদিত্য, বাংলা ভিশন, রাজশাহী। দর্শক, তারেক রহমানের নির্বাচনী প্রচারণার খবর সংগ্রহে রাজশাহীতে আছেন চিফ রিপোর্টার জাহাঙ্গীর আকন্দ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। জাহাঙ্গীর, তারেক রহমানের আগামীকালের নির্বাচনী সমাবেশের প্রস্তুতি কেমন দেখছেন? তার সফরকে কেন্দ্র করে নেতাকর্মী, সাধারণ মানুষের মধ্যে উচ্ছ্বাসী বা কেমন দেখছেন? মামুন, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি মঞ্চের ঠিক সামনে দাঁড়িয়ে আছি। রাজশাহী মাদ্রাসা মাঠের যে আগামীকালকের যে নির্বাচনী জনসভা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের, সেই জনসভা স্থলে ইতিমধ্যেই জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে, স্টেজ নির্মাণ করা হয়েছে এবং আনুষঙ্গিক সবকিছুই শেষ করে আনা হয়েছে। এখন শুধুই তারেক রহমানের জন্য অপেক্ষার পালা। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই নেতাকর্মীরা রাজশাহী শহরে আসতে শুরু করেছেন এবং রাজশাহী মহানগরীর নেতাকর্মীরাও সমাবেশে নির্বাচনী জনসভা আসার জন্য প্রস্তুতি নিয়েছেন। আমরা বিএনপির পক্ষ থেকে যতটুকু জানতে পেরেছি যে আগামীকাল ঠিক দুপুর 12:30টার দিকে তিনি হযরত শাহ মখদুম বিমানবন্দরে তিনি অবতরণ করবেন। তারপর তিনি শাহ মখদুমের রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন এবং তারপর তিনি মাদ্রাসা মাঠের যে নির্বাচনী জনসভা সেখানে তিনি বক্তব্য রাখবেন এবং এই বক্তব্য রাখার মধ্য দিয়ে তিনি রাজশাহীতে নেতাকর্মীকে দিক নির্দেশনা দিবেন যে নির্বাচনে তারা কি কি বিএনপির যেসব পরিকল্পনা রয়েছে আগামী দিনের রাজশাহীর উন্নয়নে এবং জনগণের উন্নয়নের জন্য, সেসব বিষয়ে তিনি বক্তব্যে তার উপস্থাপনা পেশ করবেন এবং নির্বাচনী মাঠে নেতাকর্মীরা যাতে জনগণের কাছে বিএনপির এইসব বার্তা পৌঁছায় সে বিষয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবং সেই রাজশাহী সমাবেশের পর তিনি আপনার নওগাঁয় এটিএম হাই স্কুল মাঠে তিনি আপনার আরেকটি জনসভায় বক্তব্য রাখবেন এটিএম মাঠ কাজীর মোড়ের এবং তারপর তিনি বগুড়া শহরে পৌঁছে রাত্রে 7:30টার দিকে আলতাবুন্নাসা খেলার মাঠ বগুড়া শহরে, সেখানে তিনি নির্বাচনী জনসভায় যোগদান করবেন এবং বগুড়ায় রাত্রি যাপন শেষে তিনি রংপুরে যাবেন, শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন পীরগঞ্জে, রংপুর এবং রংপুর ঈদগাহ মাঠে তিনি নির্বাচনী জনসভায় যোগ দিবেন এবং তিনি আবারও বগুড়ায় ফিরে আসবেন। তারপর তিনি সিরাজগঞ্জ এবং টাঙ্গাইল মহাসড়কের বেশ কয়েকটি স্থানে তিনি নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তিনি 31 জানুয়ারি তিনি ঢাকায় ফিরবেন এবং এছাড়াও তিনি তার যে বগুড়া যে আসন থেকে তিনি দাঁড়িয়েছেন সেই আসনে তিনি নির্বাচনী জনসভায় পথসভায় বক্তব্য রাখবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার পৈতৃক ভিটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে বাড়ি, তার পৈতৃক ভিটা সেখানেও তিনি যাবেন এবং সেখানে জুমার নামাজে তিনি অংশ নেবেন এবং সেখানেও তিনি বক্তব্য রাখবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। তো রাজশাহীর যে জনসভার নির্বাচনী জনসভা সেটির সবশেষ সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন শুধু অপেক্ষার পালা, নেতাকর্মীরা অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার জন্য। আর উৎসাহ উদ্দীপনা যেটি বলছিলেন যে দীর্ঘ 22 বছর পর তারেক রহমান রাজশাহীতে আসছেন, সুতরাং নেতাকর্মীদের মধ্যে অন্যরকম একটা উৎসব এবং উদ্দীপনা বিরাজ করছে। তাদের প্রিয় নেতাকে তারা দেখবেন এবং তার কথা শুনবেন এবং আগামী দিনের পথ চলার তারা পাথেও পাবেন, এমনটি নেতাকর্মীরা বলছেন। তো মামুন, এই ছিল রাজশাহী মাঠ থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজশাহীতে নির্বাচনী প্রচারণার কর্মসূচি শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যাবেন বগুড়ায়, বক্তব্য রাখবেন শহরের ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে নির্বাচনী জনসভায়। শুক্রবার সকাল থেকে বগুড়া 6 ও 7 আসনে শুরু হবে তার নির্বাচনী প্রচারণার কর্মসূচি। বগুড়া প্রতিনিধি আব্দুর রহিম বগড়ার রিপোর্টে বিস্তারিত। দীর্ঘ 21 বছর পর পৈতৃক নিবাস বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার এই সফরকে ঘিরে সেখানে উৎসব আমেজ। স্বজন, এলাকাবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাকে এক নজর দেখার অপেক্ষায়। তারেক সাহেব আসবে, আমরা সবাই তাকে একটু স্যালুট জানাবো। আসার কথা শুনে আমরা খুব খুশি। সবাই দোয়া রাখবেন ও যেন আমাদের কাছে সুস্থ শরীরে এবং সশরীরে দেখা করতে পারে। ঢাকা ক্রানগঞ্জ থেকে আসছি, শুধু পরিদর্শনের জন্য। কালকে সে আসবে, আজকে এসে দেখে গেলাম। কালকে তো অনেক ভিড়ে
না সাক্ষাৎকার হতে পারে। হ্যাঁ, সেই জন্য আজকে আমরা আইসা গেলাম। হ্যাঁ, প্রবীণ নবীন সবাই আমরা তাকে বরণ করার জন্য অধীর আগ্রহে বসে আছি ইনশাআল্লাহ। অনেক আকাঙ্ক্ষা নিয়ে আসছি যে তিনি অতি শীঘ্রই আসবে আমাদের মাঝে, আর আমরা তাদের সাথে দেখাবার্তার কথা এগুলো বলবো, আরও দেশের জন্য উন্নয়ন কাজ করবে, এগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তারেক রহমানকে নিয়ে স্মৃতিচারণ করলেন স্থানীয় জনপ্রতিনিধি। আমরা অত্যন্ত খুশি, এলাকাবাসী তাকে সাদরে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে আছেন। প্রত্যেকটা মানুষ যে তারা একটু এক নজর তাকে চোখে দেখবে, সামনে থেকে দেখবে, এই আশা নিয়ে সবাই বসে আছে যে তাকে দেখবেন এবং তার হাত ধরে এই বাংলাদেশের একটা বিশাল উন্নতি হবে এবং সব কিছুর একটা পরিবর্তন হবে। তারেক রহমান আসছে, আমাদের গ্রামের বাড়ির ইউনিয়নের লোকজন খুব খুশি তাকে দেখার জন্য। বগুড়া ৬ সদর আসনে এর আগে প্রার্থী হতেন তার মা বেগম খালেদা জিয়া। বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিভক্তি নয়, একসাথে দেশ গড়তে প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, একটি দল আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে, তবে জনগণ এবার ভোট নিয়ে কোনো ধরনের জোর জবরদস্তি মেনে নেবে না। বুধবার নিজ আসনে নির্বাচনী প্রচারণার সময় 11 দলীয় জোট নেতারা এসব কথা বলেন। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। নিজ আসন ঢাকা 15 কাফরুল এলাকায় বুধবার নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। রাস্তাঘাটের সংস্কার ও স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রার মান উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। বিভক্তি ভুলে হিংসা বিদ্বেষ বাদ দিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার আহ্বান জানান অন্য দলগুলোর প্রতি। আমরা আলহামদুলিল্লাহ এই এলাকা নিয়ে একটা রূপকল্প আমরা তৈরি করেছি এবং সবাইকে নিয়েই আমরা সমাধান করব। আপনারা দোয়া রাখবেন। সারা বাংলাদেশকেই আমরা চাই ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ হিসাবে নিয়ে সামনে এগিয়ে যেতে। পিছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না, আর জাতিকেও আমরা বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে ইনশাল্লাহ সামনে আগাতে চাই। এ সময় হা ভোটের পক্ষেও জনমত গঠনে প্রচার চালান জামায়াতের আমির। লেভেল প্লেইং ফিল্ড আমরা সবাই মিলে করে ফেলবো ইনশাল্লাহ, চিন্তা করবেন। এদিকে বুধবার সকালে রাজধানীর হাতিরঝিলে নির্বাচনী প্রচারণা চালান এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম। যদি মনে করে এবারে নির্বাচন আসলে দখল করে গায়ের জোরে আসলে জিতে আসবে, এইটার কোনো সুযোগ থাকবে না। কারণ মানুষ এইবার কিন্তু 5ই আগস্টের পরে, অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন। আমাদের বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, আতঙ্ক তৈরি করা হচ্ছে। আমরা কেউই এখানে শত্রু না, ফলে এখানে আসলে এই সহিষ্ণুতা থাকা উচিত। এটাই গণতন্ত্র। সবাই যার যার মত প্রকাশ করবে, জনগণ সিদ্ধান্ত নেবে 12ই ফেব্রুয়ারি। এ সময় পক্ষপাতিত্বের অভিযোগ তুলে গণমাধ্যমের সমালোচনা করেন নাহিদ ইসলাম। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। একটি দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, একটি দল ফ্যাসিবাদী কায়দায় কথা বলছে, নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে তিনি আরও বলেন, সাধারণ মানুষের এনআইডি সহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে একটি দল, যারা ধর্মের দোহাই দিয়ে জনগণের কাছে ভোট চাইছে। নির্বাচনী প্রচারণায় দলটির প্রার্থীরা প্রকাশ্যে প্রশাসনকে নিজেদের কবজায় রাখবে বলে বক্তব্য দিচ্ছে, এমন অভিযোগও করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটি। ভোট চাইতে গিয়ে সেই নির্দিষ্ট দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার, জান্নাতের প্রলোভন, কোরআন শরীফে শপথ করানো, এমনকি বিকাশ নম্বরে টাকা দেওয়ার বিভিন্ন প্রস্তাব দিয়ে বেড়াচ্ছে। সিলেটে একজন প্রার্থীর বক্তব্যে শোনা যাচ্ছে, সেই রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব যিনি করেন, যে নির্বাচিত হলে তাকে জিজ্ঞাসা না করে কারো বাড়িতে যেতে পারবে না পুলিশ। এটি নিঃসন্দেহে অসাংবিধানিক এবং প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।
বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র কারো পক্ষে অবস্থান করবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন। তিনি বলেছেন, জনগণ যার পক্ষে সিদ্ধান্ত নেবে তাদের সঙ্গেই কাজ করবে ওয়াশিংটন। নির্বাচনে দেশটি পর্যবেক্ষকও দেবে না। প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক শেষে এমনটা জানান মার্কিন রাষ্ট্রদূত। এ বিষয়ে ইসি সচিব জানান, নির্বাচনের মাঠে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বের বাইরে অতিরিক্ত কিছু করছে কিনা সে সম্পর্কেও মার্কিন রাষ্ট্রদূত জানতে চেয়েছেন। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেন। সিইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠকে 3 মার্কিন প্রতিনিধি অংশ নেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত। গণমাধ্যমকে তিনি বলেন, কোনো পক্ষে নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র। I am very excited about the upcoming elections. I'm very much looking forward to them and to seeing the outcome of those elections. বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলের পক্ষ নেবে না। বাংলাদেশের জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গেই কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। We are prepared to work with any government who the Bangladeshi people elect to represent them going forward. বৈঠক প্রসঙ্গে কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, পর্যবেক্ষক নয়, বরং ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা 4টি অঞ্চলে নির্বাচন দেখতে যাবেন দূতাবাসের নিজস্ব প্রতিনিধিরা। ওনারা বলেছেন যে এরকম 4টা জায়গায় ওনাদের দূতাবাস থেকে প্রতিনিধি দল যাবেন দেখার জন্যে, এবং সেটার ব্যবস্থাটা কি, এবং ওনারা ইন্ডিপেন্ডেন্টলি যাবেন, তালিকাভুক্ত অবজারভার সেটাতে না, ওনাদের মতন যাবেন। সেখানে আমরা বলছি যে তোমরা যাবে, অসুবিধা কি। সার্বিক ব্যবস্থাপনার মধ্যে ওনাদের বেশি কৌতূহল ছিল পোস্টাল ব্যালট নিয়ে। আচরণবিধি লঙ্ঘন, ব্যবস্থাপনা, গণভোট সহ নির্বাচনের আরও বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র কমিশনের কাছে জানতে চেয়েছে বলেও জানান ইসি সচিব। আরেকটা জিনিস ওনারা জানতে চাচ্ছিলেন যে কোনো জায়গায় কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা কারোর কাছ থেকে কোনো ওভারডুইং, যে এর কোনো খবর আমরা পেয়েছি কিনা। আমি বললাম যে দেখেন, প্রাথমিক। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায়। বুধবার এই সংক্রান্ত প্রস্তাবটি উত্থাপন করা হয় রাজ্যসভায়। একই প্রস্তাবে রাজ্যসভার সাবেক 2 সদস্য এল গানেসেন ও সুরেশ কালনাদিনীর মৃত্যুতেও শোক প্রস্তাব করা হয়েছে। অধিবেশন শুরু হওয়ার পর নথি পেশের আগেই রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন প্রয়াতদের উদ্দেশ্যে শোক প্রস্তাব পাঠ করেন। এরপর তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও মন্ত্রিসভার সদস্যরা। গত 30 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পেয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শোক জানিয়ে পোস্ট দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 31 ডিসেম্বর ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর নেতৃত্ব দেবে তরুণরা। প্রধান উপদেষ্টা বলেন, প্রযুক্তিতে উন্নত হতে হলে সব ধরনের প্রযুক্তি ক্ষেত্রে সব ধরনের জালিয়াতি ত্যাগ করতে হবে। ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো উদ্বোধন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রযুক্তির ক্ষেত্রে সাম্প্রতিক উদ্ভাবন, তথ্য প্রযুক্তিতে দেশের সক্ষমতা, সাফল্য ও সম্ভাবনা তুলে ধরতে তথ্য প্রযুক্তি ভিত্তিক এই প্রদর্শনীর আয়োজন করা হয়। যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাইটেক পার্ক ও কম্পিউটার সমিতি। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। ন্যায্য জিনিস নিয়ে আসতে হবে। জালিয়াতির কারখানা, এই দেশ জালিয়াতির কারখানা হবে না, হবে না, হবে না। এটাকে আমরা করতে চাই না। আমরা নিজ গুণে দেশে সারা দুনিয়াতে মাথা উঁচু করে চলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের আছে। আজকে এই প্রযুক্তির বৈঠকে আমরা সেই ভাবে মন ঠিক করি যে আমরা জালিয়াতি থেকে বের হয়ে আসবো, আমরা তরুণদেরকে উদ্যোক্তা হবার সুযোগ করে দেব এবং আমাদের নীতি বাস্তব এবং বর্তমানকে প্রতিফলিত করুক সে ব্যবস্থা করব। মানুষের সহায়ক সরকার করব,
ওইভাবে আমাদেরকে চলতে হবে। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন, ডুবতে বসা ব্যাংকগুলোর মূলধন ঘাটতি মেটাতে হাজার হাজার কোটি টাকার নোট ছাপাতে হয়েছে। বিপুল অর্থ পাচার হওয়ায় দেশের অর্থনীতির অদৃশ্য অনেক ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন তিনি। ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরবর্তী সরকারের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনারে একথা বলেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, দক্ষ মানব সম্পদ তৈরি না করে অবকাঠামোগত উন্নয়ন করলে কঙ্কাল ছাড়া কিছুই মিলবে না। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, অন্তর্বর্তী সরকার নীতিগত কোনো সংস্কার করেনি, হয়রানি চাঁদাবাজি এখনও চলছে। দেশ কখনো এনজিও দিয়ে চলতে পারে না বলে মন্তব্য করেন তিনি। জবাবে পরিকল্পনা উপদেষ্টা জানান, স্বৈরাচারী শেখ হাসিনার পতন অবশ্যম্ভাবী জেনে তাদের সুবিধাভোগীরা অর্থ পাচারের পাশাপাশি আর্থিক খাতের শৃঙ্খলা ভেঙে দিয়ে গেছে। মূল্যস্ফীতি 7% নামানোর কোনো বাধ্যবাধকতা নেই বলে উল্লেখ করেন তিনি। এটা করতে গিয়ে নীতি সুধার 10% ধরে রাখার গভর্নরের সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন পরিকল্পনা উপদেষ্টা। গভর্নর সাহেব নীতি সুদের হার বাড়িয়ে 10% এনেছেন এবং ধরে আছেন যে 10%ই তিনি থাকবেন যতদিন পর্যন্ত না মূল্যস্ফীতি 7% নিচে না নামে। এই ধরনের একদম 7% মূল্যস্ফীতিরও কোনো বিশেষ তাৎপর্য নাই। আর 10% নীতি সুদ হারের কোনো তাৎপর্য নাই। যদিও ওয়ার্ল্ড ব্যাংক, IMF এই ধরনের কিছু বেঞ্চমার্ক করে রাখে, কিন্তু কেন করে রাখে এবং সেটাই কেন সবচেয়ে অবধারিত সত্য, এটা কোনো অর্থনীতি নেই। নির্বাচনের আমেজ শুরু হয়েছে, ভয় বা শঙ্কার কিছু নেই, বরং ভয়ের আবহ তৈরির চেষ্টা হচ্ছে বললেন পরিবেশ, বন ও জলবায়ু এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নির্বাচন উত্তেজনাপূর্ণ হবেই, সীমা ছাড়ালে ব্যবস্থা নেবে সরকার। পরাজিত শক্তি আওয়ামী লীগ ভোটের পরিবেশ নষ্টের চেষ্টা করলে তার প্রস্তুতিও সরকারের রয়েছে বলে জানান। প্রচারণা শুরু হওয়ার সাথে সাথে উত্তেজনাও বাড়বে, আগ্রহ বাড়বে, আনন্দও বাড়বে। এটা সবসময় বাংলাদেশে হয়ে থাকে। আমি কোনো জায়গাতে কোনো মানুষ আমাকে বলেনি যে আপা ভোট দিতে কেমন করে যাব, আমার ভয় লাগছে। এই যে ভয়ের একটা আবহ তৈরি করা, নানান প্রচারণা, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান কিছু বক্তব্য, ভিত্তিহীন বক্তব্য দিয়ে একটা ভয়ের আবহ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এই জন্যই বলা হচ্ছে যে পতিত স্বৈরাচার যদি নির্বাচনের পরিবেশকে বিঘ্ন করার জন্য কোনো কাজ করে, আমরা সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেব। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে তরুণদের স্বপ্নের বাংলাদেশ বাস্তবায়িত হবে বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বুধবার এফডিসিতে আসন্ন নির্বাচনের ফলাফল নির্ধারণে তরুণ ভোটারদের ভূমিকা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে নির্বাচনী বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন, তরুণরা নেতৃত্ব দিয়ে 2024-এর গণঅভ্যুত্থান সফল করেছে। তারাই নতুন বাংলাদেশের সম্ভাবনাময় শক্তি। গণভোটে কোনো প্রার্থী নেই, কিন্তু এই গণভোট জাতির জন্য অত্যন্ত গুরুত্ববহ বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনে সব রাজনৈতিক দল ও প্রার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের কথা বলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা ও পটুয়াখালীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও ইন এইড টু দ্য সিভিল পাওয়ারের আওতায় সেনা সদস্যদের টিম পরিদর্শন ও মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। দুপুরে খুলনায় সেনাবাহিনী প্রধান মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন এবং ঊর্ধ্বতন পর্যায়ের সামরিক, বিভাগীয় ও জেলা প্রশাসন এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পরে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি মতবিনিময় সভায় যোগ দেন সেনাপ্রধান। আলোচনাকালে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ক্রিকেট, আইসিসির উচ্চমূল্য সম্প্রচার চুক্তির কারণে পাকিস্তানের টি-20 বিশ্বকাপ বয়কট করা কঠিন হবে। টেলিকম এশিয়া স্পোর্টসের এক প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের আইন উপদেষ্টারা আইনগত এই আর্থিক ঝামেলা এড়াতে পিসিবিকে বিশ্বকাপ বয়কট না করার পরামর্শ দিয়েছেন। 2027 সাল পর্যন্ত ভারতের জিওস্টার স্পোর্টসের সাথে $3 বিলিয়ন সম্প্রচার চুক্তি রয়েছে আইসিসির। সম্প্রচার সত্ত্ব থেকেই সবচেয়ে বেশি অর্থ আয় করে আইসিসি।
আর এই অর্থই আনুপাতিক হারে সকল সদস্য দেশের মধ্যে বন্টন করে বিশ্ব ক্রিকেট সংস্থা। সেখানে আইসিসির যে কোনো ইভেন্টে ভারতের পরই পাকিস্তানের ম্যাচের সম্প্রচার মূল্যের গুরুত্ব। আর ভারত পাকিস্তানের ম্যাচের সম্প্রচার সত্যত রেকর্ড পরিমাণের। তাই পাকিস্তান যদি বিশ্বকাপ বয়কট করে বা গ্রুপে নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে জয়ের পর ভারতের বিপক্ষে ম্যাচ না খেলে তাতে সম্প্রচার বিষয়ে বিরাট আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। সেক্ষেত্রে চুক্তিতে স্বাক্ষর করা পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিপক্ষে আইনগত এবং আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবে আইসিসি। আর এই ঝামেলা এড়াতেই পাকিস্তানকে বিশ্বকাপে খেলার পরামর্শ দিয়েছেন পিসিবির আইন উপদেষ্টারা। দেশটির সাবেক তারকা ক্রিকেটার ইনজামুল হক, মোহাম্মদ হাফিজ, মহসিন খান, হারুনুর রশিদরাও আইসিসির মিটিংয়ে বাংলাদেশের সমর্থন দেয় পিসিবি সভাপতির প্রশংসা করেছেন। কিন্তু পাকিস্তান যেহেতু বিশ্বকাপে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে, তাই সাবেকদের পরামর্শ আইসিসির মিটিংয়ে বাংলাদেশের পক্ষ নেন, কিন্তু বিশ্বকাপও খেলেন। ক্রিকেট টি-20 ফরম্যাটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সেরা র্যাঙ্কিংয়ে মুস্তাফিজুর রহমান। আইসিসির সর্বশেষ টি-20 বোলিং র্যাঙ্কিংয়ে 7 নম্বরে উঠেছেন দাফিজ। টি-20 ক্রিকেটে বোলিং র্যাঙ্কিংয়ে অনেকদিন ধরেই শীর্ষ 10-এ আছেন মুস্তাফিজ। সর্বশেষ র্যাঙ্কিংয়ে 8 নম্বরে ছিলেন। জানুয়ারি মাসে সর্বশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে 7-এ উঠেছেন। ক্রিকেটের 3 ফরম্যাটে বোলিংয়ে এটি টাইগার ক্রিকেটারদের সেরা র্যাঙ্কিং। বাংলাদেশি এই অভিজ্ঞ পেসারের বর্তমান রেটিং পয়েন্ট হচ্ছে 665। টি-20 র্যাঙ্কিং সেরা বোলার ভারতের বরুণ চক্রবর্তী, তারপরে আছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা আছেন 3 নম্বরে, নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি 4, পাকিস্তানের আবরার আহমেদ 5ম এবং ইংল্যান্ডের আদিল রশিদ আছেন 6ষ্ঠ স্থানে। মুস্তাফিজের পরই এই ফরম্যাটে বাংলাদেশি বোলারদের মধ্যে মাহেদী হাসান 14 নম্বরে আছেন, রিশাদ হোসেন আছেন 17 নম্বরে। বোলিংয়ের মতো ব্যাটিংয়ে টি-20 ব্যাটিংয়ে সেরা ভারতের মারকুটে ব্যাটার অভিষেক শর্মা। ব্যাটিং র্যাঙ্কিংয়ে শীর্ষ 10-এ ভারতেরই 3 জন ব্যাটার। অভিষেক ছাড়াও 3 নম্বরে তিলক ভার্মা এবং 7 নম্বরে আছেন সূর্যকুমার যাদব। ইংল্যান্ডের ফিল সল্ট 3 এবং জস বাটলার আছেন 4 নম্বরে। পাকিস্তানের সাহেবজাদা ফারহান আছেন 5 নম্বরে। ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা তানজিদ হাসান তামিম আছেন 18তম স্থানে। দর্শক, আমরা সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ভোটাররা এবার যাকে খুশি তাকে ভোট দিতে পারবে। আশা মির্জা ফখরুলের দেশ পরিচালনায় অনভিজ্ঞ একটি দল কালিমা লিপ্ত করতে চাচ্ছে বিএনপিকে, অভিযোগ মির্জা আব্বাসের। কাল রাজশাহী যাচ্ছেন তারেক রহমান। মাদ্রাসা মাঠে স্মরণকালে বৃহত্তম সমাবেশের আশা আয়োজকদের। যাবেন পৈতৃক বাড়ি বগুড়ায়ও, অংশ নেবেন নির্বাচনী প্রচারণা ও জনসভায়। বিভক্তি নয়, সবাই মিলে দেশ গড়ার প্রতিশ্রুতি জামাত আমিরের। আতঙ্কের পরিস্থিতি তৈরি করছে একটি দল, অভিযোগ নাহিদের। নির্বাচনে কারো পক্ষ নিচ্ছে না যুক্তরাষ্ট্র। বাংলাদেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে তাদের সাথেই কাজ করবে, জানালেন মার্কিন রাষ্ট্রদূত। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ 10:30। এর আগে 9টা রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।